আপনি পুরুষও না মহিলাও না, আপনি কিছুই না, আপনি একটা চর্বি খাওয়া যাবে না, একটা গভীর ষড়যন্ত্র। আপনি এমন একটা খাবার খেলেন, বডি জানেই না জিনিসটা কি। দেখবেন যারাই চর্বি কমানোর ওষুধ খাবে, চর্বি খাবে না, এদের পুরুষত্ব চলে যাবে। সরিষার তেলের বিরুদ্ধে ভিডিও বানাইলে বোকার মতো মানে বিভ্রান্ত হয়ে যাবেন যদি নলেজ না থাকে। তো আজকে আপনারা যারা এসেছেন, আপনারা দেখবেন যে আপনাদের হোমায়ার কত, সিআরপি বা প্রদাহ, তারপরে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হোমায়ার, তারপরে ইনসুলিন কত, সুগার কত। তো আপনাদের হোমায়ার কত থাকলে ভালো বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আবারও আপনাদের মাঝে আসার, এবং এই লাইভ সেশনে সরাসরি যারা যুক্ত হয়েছেন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, তা আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। তো আপনারা সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আমরা হার্টের রোগীদেরকে চর্বি খেতে নিষেধ করছি, অথচ টেস্টোস্টেরন লেভেল যদি কমে তাহলে হার্টের জন্য ঝুঁকি, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। বুঝতে পারছেন? তার মানে এই টেস্টোস্টেরন কিভাবে তৈরি হয় এটা আপনারা জানতে হবে। কোলেস্টেরল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। আর কোলেস্টেরল যারা কমানোর জন্যে বলে সব তেলই খারাপ, কোনো তেলই খাবো না, কেউ কেউ তো ড্রাই ফ্রায়ার ব্যবহার করে। এটা ভয়ঙ্কর জিনিস। কেন? কারণ ড্রাই হিটে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি ড্যামেজ হয়ে যায়। একটা খাবারের ভিতরে আপনি একটা খাবার খাচ্ছেন, এটা একটা মেসেজ ক্যারি করে। খাবার হচ্ছে একটা ইনফরমেশন, এবং এই ইনফরমেশনটা বডি ডিটেক্ট করে। এটাকে কি করবে, গঠন করবে না কি করবে, কোথায় কাজে লাগাবে, কোনটা অ্যামিনো অ্যাসিড হবে, কোনটা ফ্যাটি অ্যাসিড হবে, কোনটা কিটোন বডি হবে, কোনটা গ্লুকোজ হবে, এবং কোনটাকে কি করবে, বডির ভিতরে এই সকল ইনফরমেশনগুলো আছে। আপনি এমন একটা খাবার খেলেন, বডি জানেই না জিনিসটা কি। বুঝতে পারছেন? অথবা তার ভিতরে মিশ্রিত আছে কেমিক্যাল। তা এখন লিভারকে এই কেমিক্যালগুলো ডিটক্সিফাই করতে হয়, এই কারণে লিভারের উপরে এত অত্যাচার হয়। তো প্রতিটা মেডিসিন, তারপরে কেমিক্যাল মিশ্রিত খাবার এবং বাতাস বা পানি কেমিক্যাল মিশ্রিত যা যা আমরা ব্যবহার করছি, টানছি, পান করছি, খাচ্ছি, মাখছি, সব লিভারকে এগুলো বসে বসে ডিটক্সিফাই করতে হয়। সেটাকে এই কেমিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে বডিকে রক্ষা করে। তা নাহলে কবে আপনারা মইরা ছাপা হয়ে যাইতেন। এগুলো করতে গিয়ে বেচারা লিভারের 12টা বাজে। এই লিভার ক্লিন করার জন্য আমরা এই যে কফি এনেমা, এই যে রোজা, এই যে ডিটক্স, এই যে গ্রিন জুস, এই যে বিট কাবাস, এই যে চাল কুমড়ার জুস, এই যে প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, সিমবায়োটিক্স, ফার্মেন্টেড ফুডস, এই যে ক্লিনজিং, ব্যায়াম, ঘাম জড়ানো লিভার, হ্যাঁ, ভালো ঘুম, মানসিক প্রশান্তির চর্চা। মনে রাখবেন, কোনো একটা সিঙ্গুলার কোনো বিষয় নেই রোগ হওয়ার জন্যে। এখানে কোনো একটা সিঙ্গেল ফ্যাক্টর দায়ী না, মাল্টিফ্যাক্টোরিয়াল। এই যে ভাইয়ের মন খারাপ, মন খারাপ থাকলেও তার এটা সমস্যা। মন খারাপ, ঘুম হবে না, টেনশন কমবে না, প্রেশার কমবে না। তো প্রেশার না কমলে তার বেচারার প্রেশার ওষুধ খাইতে হবে, ঘুম না হলে ঘুমের ওষুধ খাইতে হবে, তারপরে বুক ধড়ফড়ানির কারণে ধড়ফড়ানির ওষুধ খাইতে হবে, কলজা কাঁপানির ওষুধ খাইতে হবে। তো এখন বুঝেন, তার মানে পরিবারে অশান্তি থাকলে, ছেলেমেয়েরা যদি শান্তি না দেয়, ভাইরা যদি শান্তি না দেয়, বা যে সকল আত্মীয় স্বজনের কাছে সে বিশ্বাস করে দায়িত্ব দিছে তারা যদি বেইমানি করে, তাহলে ওর তো মন ভালো থাকবে না। এখন ওর রোগের কারণ হলো ওইটা। কারণ আমি তো আর ওর ওই আত্মীয় স্বজন চেঞ্জ করে দিতে পারবো না। আমার কথা বুঝতে পারছেন? ডাক্তাররা কি সব পারবে? তা এখন অনেকগুলো বিষয় এটার সঙ্গে জড়িত। তাহলে আমাদেরকে কি করতে হবে? পজিটিভ মাইন্ডসেট। কেন? যে আমরা এই পৃথিবীতে এসেছি, কি আমি পৃথিবীকে দিতে পারলাম, আমার থিঙ্কিংসটা সেরকম হবে। আর আপনার চিন্তা ভাবনাই হচ্ছে আপনার ফিউচার। দেখেন, এই কথাকে ভিন্ন অর্থে নেবেন না। অর্থ ব্যাখ্যাগুলো অনেকভাবে করা যায়। যে কোনো লোকের বক্তব্য ভুল প্রমাণ করার জন্য বেকাতাড়াভাবে ব্যাখ্যা করা যায়।
তার জীবন্ত প্রমাণ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিকে যেভাবে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, তার জীবন আচরণকে যেভাবে কার্টুন তৈরি করা হয়, কোরআনের ভুল ব্যাখ্যা যেভাবে করা হয়, কোরআনের আয়াত দিয়ে মানুষকে ভুল ব্যাখ্যা করে মানুষ হত্যায় লিপ্ত করতে পারে মানুষ। তো এগুলো ভুল ব্যাখ্যার বহু সুযোগ আছে। চর্বি খাওয়া যাবে না, একটা গভীর ষড়যন্ত্র। আর চর্বি কমাইতে হবে একটা মহা ষড়যন্ত্র। কেন জানেন? দেখবেন যারাই চর্বি কমানোর ওষুধ খাবে, চর্বি খাবে না, এদের পুরুষত্ব চলে যাবে, প্রজনন ক্ষমতা চলে যাবে, 100 চলে যাবে। এটা শেয়ার করেন সবাইকে, এটা জানানো উচিত, বোধহয় আপনাদের সবাইকে উচিত এগুলো জানানো। আর আপনারা অনেক দিন পর আমাদের এই লাইভ মিস করেছিলেন কারা, একটু কমেন্ট করে জানাবেন, আদৌ করেছেন কিনা সেটাও জানাবেন। আলহামদুলিল্লাহ। তো যারা এই লাইভটা দেখার জন্য অপেক্ষা করছিলেন, তো তারা মনোযোগ দেন, খুব মনোযোগ দেন এই কথাগুলো। আমরা চর্বির গুরুত্ব, ফ্যাটের প্রয়োজনীয়তা, তাহলে আমরা কি বললাম? হরমোন প্রোডাকশন। তার ভিতরে গুরুত্বপূর্ণ হরমোন কর্টিসল, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনে থাকবে। উইদাউট কোলেস্ট্রল একটা হরমোন, এগুলো যা বললাম, একটাও তৈরি হবে না। নো কোলেস্ট্রল, নো টেস্টোস্টেরন, নো কোলেস্ট্রল, নো ইস্ট্রোজেন, নো কোলেস্ট্রল, নো প্রোজেস্টেরন। আমি তাহলে ফ্যাটের গুরুত্ব বুঝতে পারছেন? মানে আপনি কি, আপনি পুরুষও না মহিলাও না, আপনি কিছুই না, আপনি একটা থার্ড জেন্ডার। বুঝেন নাই কথা? খুবই বাজে ব্যাপার, কিন্তু এটাই সত্য কথা। তাহলে বিশ্বাস না হলে আপনারা সার্চ দিবেন নেটে যে টেস্টোস্টেরনের প্রিকারসার মানে কি? র মেটেরিয়ালস, বিল্ডিংয়ের র মেটেরিয়ালস, রড, বালু, ইট, সিমেন্ট ইত্যাদি। নাকি সিমেন্ট বালু লাগে না? র মেটেরিয়ালস। তাহলে উইদাউট র মেটেরিয়ালস বিল্ডিং করা যাবে? রাজমিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে, ইন্টেরিয়র আছে, সবাই আছে, খালি ম্যাটেরিয়ালসটা নাই। তা আপনি সব আছে, আপনার কোলেস্টেরলটা নাই, হবে কোত্থেকে টেস্টোস্টেরন? তাহলে যারা ভুল করে ফ্যাট ফ্রি, খুব ভুল করছেন, খুব ভুল করছেন, খুব ভুল করছেন, নলেজের অভাব। তা আমরা আপনাদেরকে জ্ঞান বিতরণ করছি যেন আপনারা বুঝে নিজের সিদ্ধান্ত খাবারের ব্যাপারে নিজেই নিতে পারেন। আর কেউ একজন সরিষার তেলের বিরুদ্ধে ভিডিও বানাইলে বোকার মতো মানে বিভ্রান্ত হয়ে যাবেন যদি নলেজ না থাকে। আর যাদের নলেজ আছে, যারা এই তথ্যগুলো জানে, যেগুলো বহুদিন আগে থেকেই শেয়ার করতেছি আমি, ইউরিক অ্যাসিড, এটা যে ইঁদুরের উপর গবেষণা করেছে, হাইড্রোজে দিয়েছে, আর বাকি অনেক ভালো ভালো উপকারিতা, সেগুলো আমরা যতটা পারবো আজকে কভার করবো। আমি জানি না কতটুকু সম্ভব হবে, তবে আপনারা যদি ধৈর্য রাখেন আমি বলবো। রোজা আছি, তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই একটা রহমত দিয়েছেন। আমি রোজা থাকি বা রোজা না থাকি, আলহামদুলিল্লাহ, কথা বলতে বা কাজ করতে বা খেলাধুলা করতে কখনো আমি কোনো প্রবলেম ফিল করি না। আপনারা যদি ফ্যাট অ্যাডাপ্টেড হন, আপনাদেরও কোনো না খেয়ে কোনো কিছু করতে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। কি বলেন? ফ্যাট অ্যাডাপ্টেড মানে হলো একটা মানুষ তার ফ্যাট ব্যবহার করতে পারে। সে যখন খায়, খাবার থেকে তার শক্তি উৎপাদিত হয়, না খেয়ে থাকলে জমানো থেকে শক্তি উৎপাদিত হয়। তাহলে জমানো কি আছে? ফ্যাট, গ্লাইকোজেন, ঠিক আছে না? এখান থেকে সে শক্তি তৈরি করতে হবে। তার প্রমাণ হলো একটা লোক পানি না খেয়েও 7 দিন বাঁচে, আর পানি খেয়ে 1 মাস। আর যারা অনেক ওজন বেশি তারা আরো বেশি দিন। আমার কথা বুঝতে পারছেন? তার মানে একবেলা না খেয়ে মারা যায় না, এখন মানুষ মরে বেশি খেয়ে। এই বেশি খেয়ে না ব্যায়াম করে, কায়িক শ্রম না করে, চর্বি জমিয়ে হার্ট অ্যাটাক করে। এখন জমানো চর্বিটা ভালো আমি বলছি না, কিন্তু কোলেস্ট্রল ছাড়া টেস্টোস্টেরন হবে না, সেটাও সত্যি। আবার জমানো চর্বি সেটা খারাপ, সেটাও সত্যি। তাহলে 2 চর্বি, একটা আগার তলা, একটা চকির তলা। একটা হলো অতিরিক্ত খেয়ে জমানো চর্বি, আর একটা হলো গুরুত্বপূর্ণ চর্বি, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যা ছাড়া আপনি বাঁচতে পারেন না। বুঝেননি কথা? তাইলে আমাদের চর্বি ভালো, চর্বি খারাপ। ট্রান্সফ্যাট ভালো না, ট্রান্সফ্যাট
এই যে সয়াবিনের বিরুদ্ধে এত কথা বলতেছি কেন, সয়াবিন তো কোলেস্ট্রল ফ্রি, তো প্রবলেম কোথায়? এটা ইনফ্লামেটরি অয়েল, বিকজ দেয়ার আর লট অফ কেমিক্যালস, হেক্সেন দিয়ে এক্সট্রাকশন করা, ডিগাম করা, ব্লিচ করা, নিউট্রালাইজ করা, এর ভিতরে এটা আসে গাদের মতো খালা আলকাতরা, পরে এটা থেকে তেল হয়। আল্লাহ, এটা যারা ফ্যাক্টরিতে আছে তারা ছাড়া কেউ বুঝবে না। আপনি যাদের ফ্যাক্টরি সয়াবিন তেলের আছে তাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি থাকতে ল্যাব ট্যাব সব লাগবে, আদারওয়াইজ সে পারবে না ওখান থেকে আপনি যে তেলটা খান ওটা বের করতে। ওই যে তেল বের হয় ও কেউ খাবে না, গাদ নিয়ে আসে বিদেশ থেকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে যে কেন সয়াবিনকে নিষেধ করা হলো না উন্নত বিশ্বে, আর সরিষাকে কেন নিষেধ করা হলো? এর কারণ হলো বাণিজ্যিক। তারা আমাদের মতো দেশকে টার্গেট করে, তাদের বড় বড় যে ড্রাগ ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি। তো এখন দেখেন কি হলো, আমরা তাদের দেওয়া তেল খাচ্ছি। তো সয়াবিন কি আমাদের দেশের? তো এই জন্যে ব্রেনের 60% হচ্ছে ফ্যাট। আপনি ফ্যাট ফ্রি খাবেন, আপনার ব্রেন তো থাকবে না। তো এই জন্যে বয়সের সঙ্গে সঙ্গে ব্রেন কমে যায়। কেন জানেন? বেশিরভাগ লোকই বয়সের সাথে সাথে ডায়াবেটিস হয়। ডাক্তার বলে কুসুম ফেলা দিয়ে ডিম খাবা, কিছুদিন পরে প্রেশার বাড়ে, ডাক্তার বলে কুসুম ফেলা দিয়ে ডিম খাবা, ঘি খাবা না, তেল খাবা না, চর্বি কমানোর ওষুধ খাবা। তো বয়স বাড়ার সাথে সাথে তাদের এই সমস্যাও আছে, তো ব্রেন তো থাকবে না। এই কারণে একটা লোক যদি রুগী হয় তারপর ওষুধ খায়, রেগুলার ডাক্তার দেখায়, আস্তে আস্তে তার ব্রেন কমবে, মনে রাখার ক্ষমতা চলে যাবে। শুধু তাই না, স্ট্রেস নেওয়ার ক্ষমতা চলে যাবে। স্ট্রেস নিতে পারবে না। আইসা আমারে বলো আমি তো স্ট্রেস নিতে পারছি না, পারবা কি করে? ব্রেন ব্রেন ঠিক আছে, ব্রেনে আমাদের 60% কি ফ্যাট, কিন্তু ব্রেন খায় গ্লুকোজ। ব্রেন হচ্ছে 2% অফ ইউর বডি ওয়েট, বা 20% এনার্জি ব্রেন খরচ করে। ব্রেন হলো আপনার বডি ওয়েটের মাত্র 2%, অনলি 2%। আপনি ধরেন 80 কেজি, তার 2% হয়তো ব্রেনের ওজন, বা আপনি 60 কেজি, 2% ব্রেনের ওজন, কিন্তু এনার্জি খরচ করে সে 20 ভাগ। এবং মোস্ট অফ দ্য টাইম গ্লুকোজ ব্যবহার করে। এই জন্যে যারা টেনশন বেশি করে তারা খালি চিনি খায়, মিষ্টি খায়, ক্রিসপি ক্রাঞ্চি, ডুবো তেলে ভাজা। যারা রাত জাগে এবং টেনশন করে এরা খাবেই এগুলা, ওদের ওগুলোর প্রতি ক্রেভিংস হবে। এই জন্যে মানসিক প্রশান্তি কেন দরকার, এই জন্যে ব্রেনকে ফ্যাট দেওয়া দরকার কেন, বুঝতে পেরেছেন? এখন স্পেশালি ওমেগা 3 ব্রেন ইনফ্লামেশনকে এখন বলছে ডিপ্রেশন। ডিপ্রেশনের এখন একটা হলো যে ব্রেনে ইনফ্লামেশন, তার সঙ্গে তো ইনসুলিন রেজিস্ট্যান্স আছেই, আরও অনেক কিছু ফ্যাক্টর আছে। এই যে বাচ্চারা মেমোরি চায়, মেমোরির জন্য তার দরকার গুড ফ্যাট। ফ্যাট ছাড়া মেমোরি হবে না। ঘি খাওয়াতে হবে বাচ্চাদের। এখন ঘিয়ের সঙ্গে দুধের পার্থক্য কি? এই যে আমি বললাম যে এই যে অ্যামাইনোস, এই যে অলিভ অয়েল, এই যে ড্রেসিং, সালাদের ড্রেসিং বানাতে একটু গোলমরিচের গুঁড়া, একটু অ্যামাইনোস, একটু অলিভ অয়েল, একটু মধু, হ্যাঁ, এটা দিয়ে সালাদের ড্রেসিংস করা যায়, একটু পিঙ্ক সল্ট, হ্যাঁ, তা আরও আছে, আমরা পরে এটা আলাদা আলোচনা। তাহলে এখন আসেন, এই যে বাচ্চাদেরকে দুধ খাওয়াই আমরা, এখন দুধের বদলে ঘি কেন খাওয়াবো? কারণ দুধে আছে ল্যাকটোজ, এবং অনেকের প্রায় 50% অফ দ্য পিপল, মানে আমার পৃথিবীতে যত লোক আছে প্রায় 50% ল্যাকটোজ ইন্টলারেন্স আছে। আর খাঁটি দুধ যে পাবো আল্লাহ, সেই রহমত আল্লাহ অনেক আগে তুলে নিয়ে গেছে। খাঁটি দুধ নেই। আর হলো যে দুধ আছে সে দুধ খেলে আরো উল্টা ক্ষতি হবে। আর ক্যাসিন আছে একটা প্রোটিন, যেটা আপনাকে বিভিন্ন ক্ষতিকর পেটের ভিতরে ইনফ্লামেটরি রিয়াকশন করার জন্য যেটা দায়ী, ক্যাসিন। এই ঘিয়ের ভিতরে দুধের সব পুষ্টি আছে, খালি ল্যাকটোজ আর ক্যাসিনটা নাই। দেখেন আল্লাহ তাআলার রহমত দেখেন, এই ঘিয়ের ভিতরে আছে দুধের সকল পুষ্টি, কিন্তু নাই হচ্ছে ল্যাকটোজ, নাই হচ্ছে ক্যাসিন। মানে এটা খেলে 1 চামচ ডায়াবেটিস রোগীর 1 ফোঁটা চিনিও বাড়বে না, সুগার বাড়বে না, কিন্তু সে শক্তি পাবে। বাচ্চারা ব্রেনের জন্য এই যে নারকেলের তেল, ঘি খাবে,
চকলেট, আইসক্রিম, সুইংগাম খাবে না, কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবে না। না খেয়ে সে ঘি খাবে, নারকেলের তেল খাবে, ব্রেনের জন্য ভালো, মেমোরি কনসলিডেশন হবে ভালো মেমোরির জন্যে। এবং নার্ভের যে শীত আছে না, এটা ফ্যাটের তৈরি। তো নার্ভের যে সিগন্যালিংগুলো, একটা নার্ভের সঙ্গে একটা নার্ভের যে সিগন্যাল, কন্ডাক্টিভিটি, সিগন্যালের আদান প্রদান, ইলেকট্রিক এক্সচেঞ্জ, যেগুলো কেমিক্যাল এক্সচেঞ্জ, আপনি জানেন যে নার্ভ একটার সঙ্গে আরেকটা কিন্তু থাকে না, একটা সিনাপস থাকে, ওখানে আপনার নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, যেমন এসিটাইল কোলিন, হ্যাঁ, এগুলো রিলিজ হয়। তো এসিটাইল কোলিন রিসেপ্টর আছে আলাদা, সেই রিসেপ্টর সাইডে বাইন্ড করে। তো একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে কেমিক্যাল ইনফরমেশন ক্যারি করে, এটার সাথে ডিরেক্ট কানেকশন নেই, তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে, বুঝতে পারছেন? তা এখন এই যে নার্ভের যে সিগন্যালগুলা, এই যে নিউরোপ্যাথির একটা মূল কারণ কি, সিগন্যাল নষ্ট হয়ে গেছে, নার্ভ খাইতে পায় না, অক্সিজেন পায় না, পুষ্টি পায় না। তো ডায়াবেটিক নিউরোপ্যাথি কেন হয় বোঝেন তো? যাদেরই ব্যথা বেদনা, দৌড়াদৌড়ি করবে, ঝামেলা আছে এদের। আপনারা অনেকেই যারা কিছু সায়েন্স পড়েছেন, আপনারা জানেন যে ফ্যাট সলিউবল ভিটামিনের নাম কি বলতে পারবেন? এই পোলাপান কই তোমরা? ADEK, আমরা এটা বললাম ADEK, এটা আমরা মুখস্থ বলতাম ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। যারা ফ্যাট খাবে, এই ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো, সেগুলোতে তাদের ঘাটতি ঘটবে। তার ভিতরে ভিটামিন ডি ঘাটতি এখন প্রায় সবার। অনেকে বলে 30 হলে তো হয় ভিটামিন ডি। হ্যাঁ, 30 হলে আপনার বোন বা আপনার হাড়ের জন্যে বা যেটা দরকার বডিতে জরুরি কাজ সারবে। কিন্তু যারা রোগমুক্ত হইতে চায়, যারা ভিটামিন ডির যে হরমোনাল যে ইনফ্লুয়েন্সগুলো বুঝে, ভিটামিন ডি যে আপনার অনেক কাজে দরকার, যেমন টেস্টোস্টেরন তৈরিতে ভিটামিন ডি লাগবে, ইমিউনিটির জন্য ভিটামিন ডি লাগবে, ইমিউন সিস্টেম, কারণ ইমিউনো মডুলেশন করে ভিটামিন ডি, ইমিউনো মডুলেশন করে। ইমিউনো মডুলেশন অনেকে বুঝে না। ইমিউনো মডুলেশন কি? একটা হলো ইমিউন সিস্টেমকে বুস্ট করে একটা, আর একটা হলো যে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে, মানে ইমিউন সিস্টেমকে সাপ্রেস, যেমন স্টেরয়েড ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে। তো যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয় তাদেরকে স্টেরয়েড দিয়ে রাখা হয় কেন? তাদের ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে রাখা হয়, যেন তার ইমিউনিটি তার কিডনিকে, মানে যেহেতু ফরেন বডি, এটা আরেকজনের কিডনি, এটাকে সে রিজেক্ট করে দিবে, এটা যেন করতে না পারে। তাহলে ইমিউনো সাপ্রেস করে রাখে। অটোইমিউন ডিজিজের রোগীদেরকে ইমিউনো সাপ্রেশন দিয়ে রাখে, স্টেরয়েড দিয়ে রাখে। তাহলে ইমিউন সাপ্রেশন করলে কি হবে? সে নানান রোগে আক্রান্ত হবে। তার ইমিউন সিস্টেম, দেশে আর্মিকে যদি সাপ্রেস করে দিতে, ইন্ডিয়া দখল করবে, মায়ানমার এসে আমাদের দখল করে নেবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ইমিউনো মডুলেশন মানে হলো যখন ইমিউন সিস্টেমকে বুস্ট করার দরকার ভিটামিন ডি তাই করবে, আবার যাদের ইমিউন সিস্টেম হাইপার এক্সাজারেটেড, যেমন অটোইমিউন ডিজিজ, ওদেরকে কুল ডাউন করবে। আর এই ভিটামিন ডির জন্য এটা কোলেস্ট্রল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ডি তৈরি হয় কোলেস্ট্রল থেকে। আর ভিটামিন ডি ছাড়া আবার টেস্টোস্টেরন হবে না, মহা মুসিবত না? তো তার মানে এই জন্য আমরা বলি ভিটামিন ডি কত থাকতে হবে? 90 থেকে 100। আর এইচডিএল থাকতে হবে কত? 60। এইচডিএল থাকতে হবে কত? 60। আর টিজি থাকতে হবে কত? 90। আর টিজি এইচডিএল রেশিও থাকতে হবে 2-এর নিচে। টিজি এইচডিএল রেশিও থাকতে হবে 2-এর নিচে। আমরা বলি এলডিএল ভালো কোলেস্ট্রল, এইচডিএলও ভালো কোলেস্ট্রল। পৃথিবীতে সব কোলেস্ট্রল ভালো, শুধু একমাত্র অক্সিডাইজড কোলেস্ট্রল খারাপ। এই অক্সিডাইজড কোলেস্ট্রলের মাত্রা বুঝবো টিজি এইচডিএল রেশিওর দ্বারা। আমরা আপনাদেরকে শুধু তেল খাওয়া বুঝাবো না, কোন রেজাল্ট আপনি চান সেইটার এভিডেন্সগুলো আমরা দেখাবো। যারা আমাদের নেমে চলবে তাদের টিজি এইচডিএল রেশিও কমে আসবে, এইচডিএল বাড়বে, টিজি কমবে। বুঝতে পারছেন? আমাদের নিয়ম মানলে, আমাদের নিয়ম মানে এটা আল্লাহর দেওয়া নিয়ম আর কি। আমাদের নিয়ম বলে কিছু না, এটা আল্লাহ যেভাবে বলেছেন পরিমিত আহার গ্রহণ করতে, প্রকৃত খাদ্য খেতে, তারপরে ঘুমাতে সময় মতো, ডিসিপ্লিন চলতে, নামাজ পড়তে, রোজা রাখতে, মসজিদে যে নামাজ পড়তে, কল্যাণ কাজ করতে, সমাজে কল্যাণ ছড়াতে। হ্যাঁ, এগুলো মনে রাখবেন। ওই যে পোস্ট যে দিছেন যে মানে মানুষ মরে যাবে, তো মানুষের ক্ষতি করেন না দয়া করে। মানুষ মরে যাবে, ক্ষতি করেন, নিজের পোস্ট নিজেই পড়েন। তো মিস ইনফরমেশন দেওয়া মানুষের ক্ষতি, ভুল তথ্য দেওয়া মানুষের জন্য ক্ষতি, এগুলো মনে রাখবেন। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আবার পোস্ট করবেন যে আপনার
মানুষ মরে যাবে, কারো ক্ষতি করবে না, তো ক্ষতি তো করতেছেন অলরেডি। আমাকে কতজন ফোন দিছে জানেন, যারা মানে দেশে বিদেশ থেকে ফোন দিছে, স্যার আমরা তো সরিষা খাচ্ছি, সরিষা এত খারাপ, টয়লেটে ফেলে দিল, তাহলে আমরা এখন তো বিভ্রান্ত হয়ে গেলাম। তো তাহলে কত মানুষকে আপনি বিভ্রান্ত করলেন? আল্লাহর দেওয়া প্রকৃত খাবার আর বিকৃত খাবারের পার্থক্য যদি না বুঝি, খাবারের পরিমাণ ইসলামে নির্ধারিত কতখানি সেটা যদি না বুঝি, কখন ঘুমাতে হবে যদি না বুঝি, ডিসিপ্লিন মানতে হবে এটা যদি না বুঝি, তাহলে কোরআনের যে পূর্ণাঙ্গ জীবন বিধান আমি কোথায় মানলাম? আর আল্লাহর রঙে কিভাবে আমরা নিজেকে রাঙালাম, আর কিভাবে আমি পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করলাম, কিভাবে আমি পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে আল্লাহ কবরে যাইতে নিষেধ করছেন, তা আপনি কিভাবে হইলেন সেটা? তাহলে ওই কোরআনের আয়াতগুলো কি আয়াত না, আর ওই হাদিসগুলো কি হাদিস না? আপনার কাছে এটা গুরুত্ব নাই কেন? আপনি এটা না মানে নিজের বিরাট মুসল্লি ভাবতেছেন, বিরাট মানে দিনের লোক ভাবতেছেন, কারণটা বোঝায় বলেন না আমার একটু, আপনি কেন এটা ভাবতেছেন? বিরাট বুজুর্গ ভাবতেছেন, বিরাট আলেম ভাবতেছেন নিজেকে, কিন্তু আপনার ভিতরে কোরআন হাদিসের এই যে স্পষ্ট নির্দেশনাগুলোর রিপ্লিকেশন বা রিফ্লেকশন আপনার চলাফেরার ভিতরে নেই, যেখানে আপনার রোল মডেল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত কোরআন বলেছেন। তা আপনি কি ইসলাম মানতেছেন নাকি বিজ্ঞান মানতেছেন? নাকি আপনি আপনার দাসত্ব করতেছেন নিজের মনের, নফসের? তা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে বেশিরভাগ লোক নিজের নফসের দাসত্ব করার কারণে তারা জাহান্নামী হবে। পারলে আয়াতটা অস্বীকার করে আমারে দেখেন, বলেন যে না এই আয়াত নেই কোরআনে। তাইলে আমরা বেশিরভাগ নিজের নফসের দাসত্ব করি। ডিসিপ্লিন আল্লাহ পছন্দ করেন, এটা আপনাকে বোঝানো আমার দরকার নেই, আপনি ভালোই বুঝেন। সেই ডিসিপ্লিনের ভিতরে খাবার আছে, সেই খাবার হতে হবে প্রকৃত, পবিত্র, আংশিক না, পূর্ণাঙ্গ। আপনি ফ্যাট ফেলে দিয়ে মাংস খাবেন কেন ভাই? পরিমিতভাবে ফ্যাট সহই খাবেন, অল্প, এক অংশ ফেলে দিয়ে না। আল্লাহ ভুল করে, নাউজুবিল্লাহ মিন জালেক, যে প্রোটিনের সঙ্গে ফ্যাট আল্লাহ ভুল করে দেন নাই, আল্লাহ বুঝেই দিয়েছেন, আপনি বোকামি করতেছেন। আপনি ফ্যাট বের করে আপনি দুধ খাইতে আছেন, কই পাইছেন এগুলো? এগুলো ঠিক না, অন্যায়। আমি কি বোঝাতে পারলাম? মূল প্রবলেমটা আরো গভীরে, আপনাকে আরো গভীরে যেতে হবে। আর মনে রাখবেন, আপনি পশ্চিম থেকে যা পাবেন এটা আগে বুঝবেন যে এগুলোর ভিতরে নোংরামি, শয়তানি আছে। সেটা ওষুধ হোক, সেটা প্রসেসড ফুড হোক, সেটা কোনো আইন হোক, সেটা তাদের কানুন হোক, হোয়াটএভার। আর মনে রাখবেন যে আসল যে সভ্যতা সেটা ছিল আমাদের এই ভারতবর্ষে। তো জ্ঞান বিজ্ঞানের যত চর্চা এই ভারতবর্ষ থেকে আর অ্যারাবিয়ানদের ভিতরে ছিল। তো ওই যে হেলথের যত কিছু, এই যে আজকে বলে জাপানি মার্শাল আর্ট, চাইনিজ, এই সব কিছু মূল ছিল এই আমাদের ভারতবর্ষ থেকে গেছে। এই বোধি ধর্মাই এই মার্শাল আর্টকে নিয়ে গেছে হলো আপনার চায়নাতে। আর আজকে ওই সেখানে চাইনিজ ইয়ারা ওর বিরাট মূর্তি বানায় রাখছে বোধি ধর্মার, আর ওরা বলে এটা নাকি ওদের সভ্যতা। এটা তো ভারতবর্ষ থেকে ওরা নিয়েছে। এখন সভ্য মানে কি? যে যত কম কাপড় পরবে সে বেশি সভ্য বলে মনে হয়। আর অসভ্যভাবে যদি কেউ ঘুমটা দেয় তাহলে অসভ্য নাকি? তাহলে যে আর্লি ঘুমায় সে অসভ্য, আর যে রাত জাগে সে সভ্য। নাইট ক্লাবে থাকে সারাদিন সে সভ্য, আর যে আর্লি ঘুমায় সে গাইয়া। যে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খায় সে গাইয়া, আর যে ওই যে ফাস্ট ফুড খায় সে খুব মডার্ন। যে রিং পরায় সে খুব মানে মডার্ন, আর যার যার রোগী হয় না হার্টে সে কি ব্যাকডেটেড। হ্যাঁ, আমাকে দেশের ফিটা নিয়ে হেরা বানাইছে কেক, এখন আপনি এই কেক খান, মানে কি কমো আপনাদেরকে, দুঃখ লাগে। আর আমাদের দেশে সরিষা নিষিদ্ধ করে তারা দিছে সয়াবিন, আর আপনি সেটা খান। আর তাদের দেওয়া সয়াবিন খান, তাদের দেওয়া ওষুধ খান, তাদের দেওয়া ডাক্তার দেখান, মানে তাদের শেখানো, আমার মতো যারা আছে। হ্যাঁ, আমরা কি এমবিবিএস ডিগ্রি করছি, আমার কি গাইডলাইন কি বাংলাদেশের? বই কি বাংলাদেশের লেখকদের পড়া? এতে আমেরিকান ব্রিটিশদের। তো তাইলে তা আপনি যে নিজের হার্টটা রক্ষা করতে পারলেন না, কারণটা কি? এগুলো কনস্পিরেসি। এই যে ফ্যাট ফ্রি, এর একটা কনস্পিরেসি। এখন এটার বিশাল মার্কেট, ফ্যাট ফ্রি দুধ, ফ্যাট ফ্রি অমুক, ফ্যাট ফ্রি ইয়োগার্ট, ফ্যাট ফ্রি মাংস, ফ্যাট ফ্রি এই মাংসের ফ্যাট ফেলায় খাইতে আছে। আর এই বাবা রে বাবা,
অথচ আবার জম্মের খাওয়া খাইতে আছে। আমার কথা বুঝতে পারছেন? ভুল খাবারটা আবার অতিরিক্ত খাইতেছে। আরে বাবা, তুমি যদি এত স্বাস্থ্য সচেতন, আল্লাহ দেওয়া প্রকৃত খাবার অল্প খাও, তুমি 1 ভাগ খাও, তুমি ক্ষুধা লাগলে খাও, তুমি রোজা রাখো, তুমি রেগুলার কায়িক শ্রম বা এক্সারসাইজ করো, ভালো ঘুমাও, মানসিক প্রশান্তির চর্চা করো, একটু প্রকৃতির মাঝে যাও, ডিজিজ থাকবে না। আর অবশ্যই মুসলমান যেহেতু 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়বা, মুসলমান যেহেতু রোজা রাখবা, মুসলমান যেহেতু কল্যাণ কাজ করবা, মানুষের ক্ষতি করবা না, হজ করবা, জাকাত দিবা, দান সদকা করবা, মুসলমান যেহেতু। তোমার মুসলমান না আগে তুমি, নাকি মুসলমান না? তাহলে এটা আবার বলতে হবে কেন? প্রতিটা মুসলমান এটা এমনিতেই করবে। কি মনে হয় এই যে ফজরের জামাতে যে পরিমাণ লোক ছিল, এখন পাবে গেলে? তাহলে এরা হারিয়ে গেল কেন? 1 বছর পরে আবার হাজির হবে। কারণটা কি? কারণ ইবলিস ছাড়া পাইছে। ইবলিস ছাড়া পাইছে। হ্যাঁ, খুব ইবাদত করছে না, দেখাইতেছি, একটু অপেক্ষা করো, শেষ। তো যাই হোক, তা এখন স্যাটিসফ্যাকশন এবং ক্রেভিং কন্ট্রোল, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আমি একটা উদাহরণ দিই। আপনি আজকে গিয়ে এনিওয়ান যাদের গরুর মাংসে অ্যালার্জি নাই বা মানে অন্য কোনো ইয়া নাই, তারা আগে গরুর মাংস একটা জোগাড় করতে হবে, দেশি খাঁটি গরু, মানে ঘাস খায়, দেশি জাত, এরকম। তো এই গরুর মাংসটা আপনি সরিষার তেল দিয়ে মেরিনেট করবেন। সরিষার তেল দিয়ে মেরিনেট, আরও আছে অনেক কিছু আছে মেরিনেটের সঙ্গে, এই যে লেবুর রস অ্যাড করতে হয়, ভিনেগার, আরও অনেক কিছু আছে, যাক মেরিনেট করে রাখবেন, করে বা টক দই। তারপরে আপনি ওই যে এই আস্তে আস্তে হিট দিয়ে রান্না করবেন অল্প আছে, এবং গরুর তেল সহ, গরুর তেলে রান্না হবে। তারপরে আপনি সবজি দিয়ে, ভালো একটা সবজি দিয়ে, ওই যে গরুর মাংস দিয়ে সবজি দিয়ে খাবেন, এবং টার্গেট নেবেন যে আমি ইচ্ছা মতো খাবো। দেখবেন যে অল্প খাওয়ার পর আর পারতেছেন না, এবং আরও অনেকক্ষণ দেখবেন আপনার কোনো ক্ষুধা লাগতেছে না। ঠিক আছে না? বোঝেন নাই কথা? অনেকক্ষণ ক্ষুধা লাগবে না। একজন হয়তো একটু বেশি খেলো, কিন্তু দেখবেন সে প্রায় 12-14 ঘন্টার খাবে না, ক্ষুধা লাগবে না, প্রয়োজন হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এই গরুর মাংস, এই যে বাজারে যা পাওয়া যায়, এটারে কালাভুনা করে পরোটা দিয়ে যদি ভালো মতো খাইয়া সঙ্গে আইসক্রিম খান, ডেজার্ট খান, এগুলো খান, দেখবেন 1 ঘন্টা পরে আবার খিদা লাগবে, আর খাইতেও পারবেন বেশি। তো এই জন্য রিয়েল ফুড যেটা, সেটা বডি সেন্স করতে পারে কতটুকু খেলে তার স্যাটিসফ্যাকশন সেন্টার ইয়ে করবে। তো এই জন্য ঘি, যেমন এখানে ঘি আছে, এনিওয়ান যদি আপনারা রোজা না রাখেন, এসে কয় চামচ খাইতে পারবেন? আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় খাবেন, চ্যালেঞ্জ দিলাম, কে আছেন রাজি? কয় চামচ খাইতে পারবেন? পুরোটা না? আসেন আসেন, পুরোটা খাইতে পারবেন? আপনি কয়েক চামচ খাওয়ার পরে আপনি আর মানে উঠাইতে পারবেন না, গালে ঢুকবে না। আমার কথা বুঝতে পারছেন? আপনি মনে হয় ট্রাই করে দেখেন নাই। হ্যাঁ, কয়েক চামচ খান, খাওয়ার পরে এটা গালে ঢুকবে না। 2-3 চামচের পরে পারবে না। এরপর যদি খায়ও, ওর হাগুর সাথে বেরোবে, এটা বডি অ্যাকসেপ্ট করবে না এটা। আমার কথা বুঝতে পারছেন? তার মানে যে জিনিস বেশি খাওয়াই যায় না, সেটা নিয়ে সবার মাথা ব্যথা। আর খাওয়া যায় হলো ইচ্ছা মতো আইসক্রিম, ফ্রেঞ্চ ফ্রাই, পিজা, বার্গার, স্যান্ডউইচ, মানে ফাস্ট ফুড যেগুলো ইচ্ছা মতো খাওয়া যায়। চিনি ইচ্ছা মতো খাওয়া যায়, চিনি শরবত 10 গ্লাস খাবে, কোক, ফান্টা, 7 আপ মিলাই খাবো, বুঝতে পারছেন আমার কথা? কিন্তু আপনি মনে করেন যে লবণ বেশি খাওয়া যায় না রে ভাই, এই পিঙ্ক সল্ট আছে, কে কয় চামচ পিঙ্ক সল্ট খাইতে পারবে আমার সামনে বসে? খাওয়া সম্ভব? আচ্ছা, তাহলে লবণ বেশি খাইতে পারে পৃথিবীতে এমন লোক আছে না? তাহলে লবণ কম খাইতে হবে। ও বাবা, আল্লাহু আকবার, তাই নাকি? তো লবণ বেশি খাওয়া যায়? আর যেটা জম্মের খাওয়া যায়, এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। তো রিয়েল ফ্যাট খাওয়া যায় না, বেশি খাওয়া যায় না। গরুর মাংস সবজি দিয়ে যে বললাম খান, ওই যে ওইভাবে তেল সহ, দেখবেন বেশি খাইতে পারবেন না। কয়েক পিস খান, ধীরে সুস্থে চাবিয়ে চাবিয়ে সবজি চাবাবেন, দেখবেন একটু আপনি স্যাটিসফাইড। আপনি জোর করে খাওয়ার দরকার, মানে ওয়েন ইউ ফিল স্যাটিসফাইড, আমি আর খাবো না, ক্ষুধা মিটে গেল। তাহলে এইটা হলো ফ্যাট, হলো স্যাটিটি, অল্প খেলে আপনার স্যাটিসফাইড, কিন্তু সুগার অনেক খেলেও স্যাটিসফ্যাকশন নেই। এই জন্যে ফুড ইন্ডাস্ট্রি সবসময় খাবারের ভিতরে চিনি, লবণ এমনভাবে মিশায় যে আপনি যেন অতিরিক্ত গ্রহণ করেন, এবং আপনি যেন বারবার খান, আপনার যেন অ্যাডিকশন হয়। এখন আসেন এই লেপটিন হরমোনস, যেটা লেপটিনস, তো ফ্যাট
স্লোলি ডাইজেশন হয়, ইনক্রিজ স্যাটাইটি হরমোনস লাইক লেপটিন, লেপটিনকে ইনক্রিজ করে, এই জন্য আপনার স্যাটিসফ্যাকশনটা আসে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের, তাদের তো স্যাটাইটি নাই, মানে এদের তো কোনো স্যাটিসফ্যাকশন নাই, খাবে আর খাবে, এক খাওয়ার পর একটু পরে আবার খাবে। তাদের জীবনটা ক্ষুধাময়, তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, খায় আর পান করে, কিন্তু চলাফেরা করে না। আর রিপ্রোডাক্টিভ এবং স্কিন হেলথের কথা যেটা বললাম, যে মেয়েদের যেমন মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেশনের জন্য, পুরুষদের স্পার্ম কোয়ালিটি, আর স্কিন ময়েশ্চার এবং ইলাস্টিসিটি, এর জন্য ফ্যাট দরকার। তার মানে ফ্যাট ছাড়া কি হবে? পুরুষত্ব নাই, রিপ্রোডাকশন নাই, বাচ্চা হবে না, পুরুষের পুরুষালী ক্ষমতা থাকবে না, মেয়েদের মেয়েলি ক্ষমতা থাকবে না, বাচ্চা উৎপাদনের ক্ষমতা থাকবে না, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের পিসিওএস পিসিওডি, এবং কি স্কিন খারাপ হয়ে যাবে। তো এতদিনে আমরা যারা ফ্যাটকে শত্রু ভেবেছি, তারা আজকে বুঝলাম যে ফ্যাটের ভিতরেও ভালো খারাপ আছে। ট্রান্স ফ্যাট ভালো না, প্রসেসড যে ইয়াগুলো সেগুলো ভালো না। তারপরে খারাপ ফ্যাট হচ্ছে, যেমন ধরেন এই ডিমের কুসুমটায় যদি ফার্মের ডিমের পেট থেকে বেরোয়, ফার্মের মুরগির, সরি, যারা গ্রেন খায় বসে থাকে, এই মানে গরুর মাংসই ক্যান্সার হবে যদি সেটা প্রসেসড মিট হয়, যদি সেটা ওই যে গ্রেন খাওয়ানো গরু যেগুলো বেঁধে রাখা হয়, ফার্মে রেইজ করা হয়, যেগুলো চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের ডিম, চাষের সবজি, হাইব্রিড, জেনেটিক্যালি মডিফাইড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, তাহলে সেম জিনিসই উৎপাদনের প্রক্রিয়া, রন্ধন প্রক্রিয়া, খাবার প্রক্রিয়া, তার সঙ্গে লাইফস্টাইল কী আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমি আলাদা আলাদাভাবে ঘিয়ের উপকারিতা, অলিভ অয়েলের উপকারিতা, তার ভিতর কি কি ফ্যাট আছে, কোন ধরনের ফ্যাট আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে আপনারা যারা এসেছেন, আপনারা দেখবেন যে আপনাদের হোমায়ার কত, সিআরপি বা প্রদাহ, তারপরে যে ইনসুলিন রেজিস্ট্যান্স, হোমায়ার, তারপর ইনসুলিন কত, সুগার কত। তো আপনাদের হোমায়ার কত থাকলে ভালো বলেন? 1। তো যাদের 1 নেই তাদের কীভাবে 1 বানাতে হবে? ওই যে রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তির মাধ্যমে। আর যদি বলেন যে এক কথায় কিভাবে সুস্থ থাকবো, তাহলে পরিমিত আহার গ্রহণ করেন। তারপরে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, সাময়িক সময়ের জন্য ভাত, রুটি, ফল, দুধ এবং প্রসেসড ফুড বন্ধ করে দেন। এর বদলে সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস এবং ভালো তেল, ঘি খান অল্প পরিমাণে। তারপর রোজা রাখেন, ব্যায়াম করেন, ভালো ঘুমান, আর্লি ঘুমান, ভোরে ওঠেন, মানসিক প্রশান্তি চর্চা করেন, সূর্যের আলোতে যান, ঘাসে হাঁটেন, আর কফি এনামা করেন, ডিটক্স করেন, গ্রিন জুস খান, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, ফাইবার ইত্যাদি, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর কিছুদিন পরে আবার যখন হোমায়ার ভালো হবে, তখন আবার ওই যে ব্ল্যাক রাইস, কেনোয়া, বাকহুইট, তারপর অর্গানিক ওটস, এগুলো সঙ্গে আবার দেশি ফল, আরও অনেক খাবার যুক্ত হবে। তখন খেজুরও খেতে পারবেন, মধুও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সেটাকে বার্ন করতে হবে। বুঝলেন কথা? তা আপনারা দেখেন আজকে যারা এসেছেন, তাদের যাদের রোগ আছে, তাদের অবশ্যই ডিসিপ্লিনে কোথাও না কোথাও ঘাটতি আছে। কারো ঘুমের সমস্যা, কারো টেনশনের সমস্যা, কেউ খাবার বোঝেন নাই, কেউ জানেন না যে ভিটামিন ডি লেভেল কত বা এটার গুরুত্ব বোঝেন নাই, কেউ ফ্যাট ফ্রি খেয়েছেন, ভাবেছেন আমি স্বাস্থ্য সচেতন, আমি চর্বি ফেলাদি খাই, আমি চর্বি খাই না, হ্যাঁ আমি তেল খাই না, অনেকে বুঝেন না এটা। তো এই জন্যে দয়া করে পূর্ণাঙ্গ স্বাস্থ্য ভালো রাখতে হলে আপনাকে সম্পূর্ণভাবে একটা লাইফস্টাইল ফলো করতে হবে। যাদের প্রয়োজন তাদের প্রোটিন বেশি করেও খেতে হতে পারে, যাদের প্রোটিনের ঘাটতি আছে, মানে মাংস টাংস নাই, কিচ্ছু নাই, তাদের প্রোটিন খেয়ে, ব্যায়াম করে, ভালো ঘুমিয়ে মাংস তৈরি করতে হবে। যার ফ্যাট বেশি তাকে রোজা রেখে ব্যায়াম করে সেটাকে আবার বার্ন করতে হবে। দেখেন একই ব্যায়াম দিয়ে একজন এরকম হবে, গঠন হবে, আর একই ব্যায়াম দিয়ে একজন শুকাবে, একজন মোটা হবে। এখন ব্যায়ামের সাথে খাবারকে রিলেট করতে, তা যে মোটা হইতে চায় সে কি করবে? ডিম 4টা খেয়ে 2 ঘন্টা পরে ব্যায়াম করবে। আর যে শুকাইতে চায় সে খালি পেটে ব্যায়াম করে ফ্যাট বার্ন করবে। বুঝতে পারছেন? তো এই জন্যে আপনারা দেখেন, আমরা যেহেতু এসেছেন, আমাদের ডাক্তার, পুষ্টিবিদ আপনাদেরকে বলবেন কে কিভাবে চলবেন। তা আপনারা 1 মাস করে আবার আসেন, আবার কি ভুল ত্রুটি হলো, আবার 1 মাস পরে আবার আসেন, এইভাবে আসেন, 6 মাস থাকেন, রেগুলার ভিডিও দেখেন, শেখেন, বোঝেন, ইনশাল্লাহ আস্তে আস্তে এগোবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আবার আগামীকাল ইনশাল্লাহ 11টা বাজে দেখা হবে। আসসালামু আলাইকুম।